আমরা সাধারণত সংবিধানের যে কোর স্পিরিট, সেই স্পিরিটটাকে যখন স্মরণ করি বা রেফার করি, তখন আমরা বলি যে জনগণই সকল ক্ষমতার উৎস বাংলাদেশের রাজনীতিতে, এবং বাংলাদেশের মানুষের যে ভাগ্য, বাংলাদেশ রাষ্ট্রের যে গতি প্রকৃতি, সেটি নির্ধারণের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের। এখন একটি প্রশ্ন ঘুরে ফিরেই আসে, সেটি হচ্ছে যে বাইরের শক্তি, ভূ রাজনীতি, যেটি দিয়ে আজকের অনুষ্ঠানটা আমরা শুরু করলাম, বা যে ইন্ট্রোতে যে কথাগুলো আমি বলছিলাম, এই বিষয়টি কেন গুরুত্বপূর্ণ? বা আপনি কি মনে করেন যে এটা বাংলাদেশের রাজনীতিতে, বিশেষ করে আসছে যে নির্বাচন, সেখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে? ধন্যবাদ বুলবুল ভাই, আপনার শোতে আমন্ত্রণ জানানোর জন্য। থিওরিটিক্যালি স্পিকিং এটা এইভাবেই বলা হয় যে জনগণ সকল ক্ষমতার মালিক, এবং এটা শুনতেও খুব ভাল লাগে। ইটস আ কাইন্ড অফ অনেক বড় একটা সাইন পোস্টিং যে এটা একটা গণতান্ত্রিক দেশ, জনগণ এইখানে সকল ক্ষমতার মালিক। কিন্তু আমরা যদি ক্ষমতাকে আরেকটু ক্রিটিক্যালি দেখি, তাহলে দেখবো যে আসলে জনগণ সকল ক্ষমতার মালিক এইটা বলে এইটার পিছনে যারা আসলে মূল ক্ষমতাটা চর্চা করেন তাদেরকে আড়াল করা হয়। বাংলাদেশের ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা এরকম। বাংলাদেশে ওই অর্থে আসলে জনগণ ক্ষমতার মালিক একদিনই হয়, সেটা হচ্ছে যেদিন সে নির্বাচনে ভোট দিতে যায়। এবং আমাদের মানে গত 54-55 বছরে এই গ্রহণযোগ্য ভোটের সংখ্যা 4 থেকে 5টার বেশি না। তার মানে বাকি সময়টা তাহলে ক্ষমতার মালিক কে ছিল? যাই হোক, সেই প্রশ্ন পরে আলাপ করা যাবে। তবে আমরা যদি লার্জলি দেখি বাংলাদেশের ক্ষমতা কাঠামোতে, মূলত যারা প্রভাবশালী ভূমিকা পালন করে তার মধ্যে যেমন অভ্যন্তরীণ অ্যাক্টর রয়েছে, বাইরের অ্যাক্টরও রয়েছে। তো অভ্যন্তরীণ অ্যাক্টরগুলোর মধ্যে একটা হচ্ছে যে মিলিটারি, আর একটা হচ্ছে যে সিভিল ব্যুরোক্রেসি, থার্ড একটা হচ্ছে পলিটিক্যাল অ্যাক্টর, যেটা পলিটিক্যাল পার্টি আমরা বলছি, এবং ফোর্থ হচ্ছে যে রিলিজিয়াস গ্রুপ। এই 4টা গ্রুপের একটা স্ট্রং পাওয়ার রয়েছে। ফিফথ একটা পাওয়ার গ্রুপ হচ্ছে বিজনেসম্যান। সো অভ্যন্তরীণ রাজনীতিতে এই 5টা গ্রুপের মিথস্ক্রিয়ার মধ্যেই আসলে ক্ষমতাটা নির্ধারিত হয়। কিন্তু এইটুকু বললে আবার বাংলাদেশের ক্ষমতা কাঠামো বোঝাটা মানে একদম অপূর্ণ থেকে যায় যদি না আমরা বাইরের ইনফ্লুয়েন্সারটা দেখি। তো বাংলাদেশের রাজনীতিতে অভ্যন্তরীণ এবং বিদেশ নীতির ক্ষেত্রেও 4 থেকে 5টা দেশ মোরলেস স্ট্রংলি প্রভাব বিস্তার করে। তার মধ্যে একটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র, কারণ যুক্তরাষ্ট্রের উপরে আমরা অনেক বেশি নির্ভরশীল আমাদের এক্সপোর্টের জন্য। সেকেন্ড আর একটা কান্ট্রি যাদের উপরে আমরা চরমভাবে নির্ভরশীল, সেটা হচ্ছে জাপান। জাপান বাংলাদেশকে প্রচুর পরিমাণে দিয়ে থাকে, ডোনেশন দিয়ে থাকে। জাপান কিন্তু খুব একটা বেশি কথা বলে না পাবলিক স্পেসে, ইফ ইউ নোটিস। কিন্তু যুক্তরাষ্ট্র যে পরিমাণ ফিজিক্যালি তার প্রেজেন্সটা দেখায়, জাপান ওইভাবে আসে না। থার্ড হচ্ছে যে চায়না থেকে আমরা প্রচুর আমদানি করি, এবং চায়না একই সাথে আমাদের এখানে রোড কনস্ট্রাকশন থেকে শুরু করে অনেকগুলো বড় বড় কনস্ট্রাকশন প্রজেক্টের সাথে ইনভলভ রয়েছে। ফোর্থ যে কান্ট্রিটা, সেটা হচ্ছে নেইবারিং কান্ট্রি ইন্ডিয়া। এবং ইন্ডিয়া বাংলাদেশের ভূ রাজনীতির সাথে, বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার সাথে মানে চরমভাবে জড়িত। একই রকম ভাবে বাংলাদেশ ইন্ডিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তার সাথে জড়িত। কালচারাল ক্যাপিটাল দিয়ে বাংলাদেশে প্রভাব বিস্তার করে ব্রিটেন, সৌদি আরব খানিকটা, এবং আমরা নতুন ভাবে আরেকটা দেশকেও দেখছি একটা গুরুত্বপূর্ণ প্লেয়ারের রোল প্লে করতে, সেটা হচ্ছে যে টার্কি। অনেকে পাকিস্তানের কথা বলে থাকেন, বাট সত্যি কথা বলতে কি যে পাকিস্তান অ্যাজ এ স্টেট অত্যন্ত গরিব রাষ্ট্র, এবং তাদের পক্ষে আসলে বাংলাদেশের মতন দেশে এসে প্রভাব বিস্তার করা খুব একটা সহজ না। কিন্তু যদি আমরা আবার একটা নেক্সাস আকারে চিন্তা করি যে অন্য সহযোগী রাষ্ট্রের সাথে যুক্ত হয়ে তারা প্রভাব বিস্তার করতে পারে কিনা, এবং সেই ক্ষেত্রে তাদের সেই যথেষ্ট সক্ষমতাটা আছে যে এখন অন্য আরো সহযোগী 1 বা 2টো রাষ্ট্রের সাথে মিলে বাংলাদেশের ক্ষমতার প্রভাব বিস্তার করা।